আসসালামু আলাইকুম। পরিমিতির চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বৃত্ত পড়ব। বৃত্তের উপর আপনাদের দুইটা ক্লাস হবে। আজকে বৃত্তের প্রথম ক্লাস। সবাই প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। বৃত্তটা চাইলে আজকে একদিনে শেষ করে দেওয়া যেত, কিন্তু একদিনে শেষ করে দিলে আবার অনেকের জন্য একটু প্রেসার হবে। এই কারণে আমরা পরিমিতিটা একটু বেশি সময় নিয়ে পড়াচ্ছি। সবাই একটু কমেন্টস করে জানান অল ক্লিয়ার কিনা। আর আপনাদের পরিমিতির এই বৃত্তের অংশটা হয়ে গেলে আমাদের হাতে গোনা 3 থেকে 4টা চ্যাপ্টার বাকি থাকবে বিসিএস পিরিয়ডের জন্য, যেগুলো খুবই কম গুরুত্বপূর্ণ। আমরা হয়তোবা সেগুলো আগে শেষ করতে পারি, অথবা অন্যান্য নিয়োগের ভিতর ঐকিক নিয়মটা খুব ইম্পর্টেন্ট, ঐকিক নিয়মটা পড়তে পারি। এটা আমরা এখনো ঠিক করে নেই পরিমিতি শেষ করে আসলে কি করব। পরিমিতি শেষ হয়ে গেল আর কি আপনাদের পিলি সমস্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়ানো শেষ। 3 থেকে 4টা চ্যাপ্টার বাদে সমীকরণ, তারপর ত্রিকোণমিতি, এই দুইটা বাকি থাকবে। আর বহুভুজাই মানসিক দক্ষতায় পড়াবো। সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার কিনা। আচ্ছা, আজকের ক্লাসটা খুব সহজ, একটু মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ পারা যাবে। খুবই ইজি, আমরা সহজ করে শিখবো। টাইপ 1, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা ভাইয়া, সবাই একটু প্রথমে মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আমার বৃত্তের ক্ষেত্রে যদি ব্যাস বা ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রে যদি ব্যাস বা ব্যাসার্ধ আমি যত গুণ বাড়াবো বা কমাবো, যত গুণ বাড়াবো বা কমাবো, ক্ষেত্রফল তার স্কোয়ার। মনে করেন আমি যদি ব্যাস বা ব্যাসার্ধ n গুণ বাড়াই অথবা n গুণ কমাই, খুব মনোযোগ দিয়ে সবাই কথাটা একটু বোঝেন। আমি যদি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ n গুণ বাড়াই অথবা যদি n গুণ কমাই, তাহলে ক্ষেত্রফল আমার n স্কোয়ার গুণ বাড়বে অথবা n স্কোয়ার গুণ কমবে। মানে যত গুণ বাড়াবো বা যত গুণ কমাবো তার স্কোয়ার গুণ বাড়বে অথবা স্কোয়ার গুণ কমবে। তাহলে আমার যদি ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ বাড়াই বা দ্বিগুণ কমাই, তাহলে ক্ষেত্রফল 4 গুণ বাড়বে অথবা 4 গুণ কমবে। 3 গুণ বাড়ালে কি 3 স্কোয়ার মানে কি 9 গুণ বাড়বে। 4 গুণ বাড়ালে কি 4 স্কোয়ার মানে কি 16 গুণ বাড়বে। তাহলে আমি শুধু বাড়ানোটা লিখলাম, কমানো যদি হয় তাহলে সেম গল্প। তার মানে কি ব্যাস বা ব্যাসার্ধ যদি আমি n গুণ বাড়াই অথবা n গুণ কমাই, তাহলে ক্ষেত্রফল n স্কোয়ার গুণ বাড়বে অথবা n স্কোয়ার গুণ কমবে। সবাই যদি এই টেকনিকটুকু বুঝে থাকেন, একটু লেখেন টি ডান। আপনাকে যদি সহজ কোশ্চেন দেয় তাহলে এই কোশ্চেনটা দিতে পারে। এখন যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারে, ভাইয়া এত সহজ জিনিস কি আসে? হ্যাঁ ভাইয়া আসে, কারণ এরকম অনেকগুলোই আছে এরকম সম্পর্ক রিলেটেড। এখন আলাদা আলাদা যখন পড়াচ্ছে অনেক ইজি মনে হবে, কিন্তু যখন একসাথে পড়ানো হয় তখন কিন্তু বিষয়গুলোর ইজি থাকে না, মানে ভিন্ন ভিন্ন ভাবে আসে। এই জন্য এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু ফিডব্যাক দেন যে ভাইয়া টিটা কি ডান হয়েছে নাকি। সবাই একটু ফিডব্যাক দেন টি কি ডান হয়েছে নাকি। আচ্ছা, যদি টি ডান হয়ে থাকে তাহলে আমি টাইপ 1 এর দুটো এক্সাম্পল করাই, তারপর আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি। এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা, 4 নম্বর এক্সাম্পলটা কি বলছে একটু দেখি। একটা বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ? আচ্ছা, একটা ব্যাসার্ধ আরেকটা ব্যাসার্ধের দ্বিগুণ, একটা ব্যাসার্ধ যদি আরেকটা ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে? আচ্ছা,
আমরা বলছি কি ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ হবে ক্ষেত্রফল তার স্কয়ার গুণ হবে, তাই না? তাহলে যদি দ্বিগুণ হয়, তাহলে একটা যদি আরেকটার ব্যাসার্ধ দ্বিগুণ হয়, তাহলে ক্ষেত্রফল একটা আরেকটার কয় গুণ হবে? 2 স্কয়ার, মানে 4 গুণ। আমি কি বুঝাইতে পারছি? মানে যত গুণ দেয়া থাকবে তার স্কয়ার হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা 4 নম্বরটা যদি বুঝি, খুব ভালো কথা। এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। 6 কি বলছে? 6 কি বলছে একটু দেখি। 6 বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, দুইটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে 3:2। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত চাইছে। আচ্ছা, ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে 3:2, চাইছে কি ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 3:2 হয়, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি? আমরা বলছি কি যত গুণ হবে ব্যাসার্ধ, ক্ষেত্রফল কি তার স্কয়ার, মানে n স্কয়ার গুণ। তাহলে যেহেতু দুইটা বলছে, তাহলে কি হবে? ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? ব্যাসার্ধ দুইটার স্কয়ার, তার মানে 3 এর স্কয়ার হচ্ছে 9, 2 এর স্কয়ার হচ্ছে 4, তার মানে ক্ষেত্রফলের অনুপাত হবে কি 9:4। আমি কি বুঝাইতে পারছি? তাহলে গল্প খুব সোজা। গল্প হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ যত গুণ হবে ক্ষেত্রফল তার স্কয়ার গুণ বাড়বে। তার মানে ব্যাস বা ব্যাসার্ধ যদি n গুণ হয়, ক্ষেত্রফল n স্কয়ার গুণ হবে। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, লেখেন টাইপ 1 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, তাহলে একটু ফিডব্যাক দেন, টাইপ 1 ডান। এই বন্ধু বুঝে থাকো, সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 1 কি ডান হয়েছে নাকি? ভাই আপনার পরিমিতি এবারে ব্যাংক এক্সামে কাজে লাগছে। আচ্ছা ভাই, 1 মিনিট একটু কথা বলি। যারা আমার কাছে হচ্ছে প্রিলির কোর্সগুলো করছেন, মানে এখন যারা 45 প্রিলি পড়তেছেন, অথবা অতীতে যারা আমার কাছে 43 প্রিলি পড়ছেন বা 44 প্রিলি পড়ছেন, আল্লাহ যদি চায় আমি তো হচ্ছে এইবার 45 প্রিলি শেষ হওয়ার কিছুদিনের মধ্যে হচ্ছে আমি ব্যাংক ম্যাথ পড়াবো। অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন আপনি। যদি আমি তো 45 প্রিলি আপনাদের অনেক কিছু পড়াই ফেলছি, আপনি যদি ব্যাংকের কোশ্চেন গুলা দেখেন, আপনি কিন্তু অনেক কিছুই পারেন। সব পারবেন না ভাই, কারণ আমি তো আর ব্যাংকের টার্গেট করে পড়াই না। আপনারা যে ব্যাংকের কোশ্চেন গুলো যদি দেখেন, আমি যেই প্যাটার্নের পড়াই, এ দিয়ে আমার এতটুকু ইনশাল্লাহ বিশ্বাস, অন্তত আপনার 30% পড়া এই প্রিলিটা যদি আপনি ভালো মতো পারেন, তাহলে ব্যাংকের প্রিলির অন্তত 30 থেকে 35% পড়া আপনার অটোমেটিক হয়ে গেছে। যদি আমার প্রিলির ক্লাসগুলোকেও ঠিক মতো করে থাকেন, মিনিমাম 1/3 তার ব্যাংকের হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে। এতটুকু আমার কনফিডেন্সও আছে, আমি এইভাবে পড়াইছি। তার মানে যারা আমার কাছে প্রিলি পড়ছেন, ব্যাংক ম্যাথ পড়ার সময় ইনশাল্লাহ অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। আচ্ছা, এখন একটা সূত্র লিখি, যখন পড়াবো ব্যাংক ম্যাথ ইনশাল্লাহ অনেক সময় এবং যত্ন নিয়ে পড়াবো। কারণ বিসিএস প্রিলি আর রিটেনে তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনাদের দোয়ায় এই মার্কেটে আমার যে অবস্থান হওয়ার কথা ইনশাল্লাহ হয়ে গেছে। এই জায়গায় আর নতুন করে কি অবস্থান বানাবো? এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছি, কথা কি বুঝছেন? সুতরাং অনেক বেশি খেলা দেখানো বাকি আছে ইনশাল্লাহ ব্যাংক ম্যাথে।
আচ্ছা ভাইয়া, এবার একটু মনোযোগ সহকারে দেখেন টাইপ 2। এখান থেকে কোশ্চেন হওয়ার চান্স আছে। প্রিলিতে কোশ্চেন নাও হলে অন্যান্য নিয়োগ পরীক্ষায় কোশ্চেন হওয়ার চান্স অনেক বেশি। প্রিলির বিষয়টা ভাই আমি একটু বলি। প্রিলিতে পরিমিতি থেকে সাধারণত একটা কোশ্চেন আসে। এখন পরিমিতির সিলেবাসটা কিন্তু বিশাল। কি কি? ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে, গণজ্যামিতি আছে। তার মানে 4টা টপিকস থেকে একটা কোশ্চেন আসবে। তার মানে আপনার যদি চতুর্ভুজ দিয়ে আসে তাহলে তো বৃত্ত, ত্রিভুজ, গণজ্যামিতি বাদ পড়ে যাবে। আবার বৃত্ত দিয়ে আসলে দেখা যাবে বাকিগুলো বাদ পড়বে। এর জন্য বিসিএস এ হয়তো একটা কোশ্চেন আসবে, কিন্তু আপনি অন্যান্য নিয়োগ পরীক্ষা যদি দেন তখন দেখবেন কোথাও ত্রিভুজ দিয়ে দিছে, কোথাও চতুর্ভুজ দিয়ে দিছে, কোথাও বৃত্ত দিয়ে দিছে, কোথাও গণজ্যামিতি দিয়ে দিছে। তার মানে সবই শিখতে হবে। এই টপিক্সটা মানে এখন যে টাইপটা আমি পড়াবো এটা বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক্স। আচ্ছা, আমি কি বলছি, বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, আমরা জানি কি ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে কি ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হবে কি টুয়াইজ আর। আর আমরা বৃত্ত পড়ার সময় শিখছিলাম কি বৃত্তের ব্যাসই হচ্ছে কি বৃহত্তম জ্যা। তাহলে আপনাকে যদি পরীক্ষায় কখনো বৃত্তের ব্যাস বের করতে বলে তাহলে সূত্র হবে কি টুয়াইজ আর। কোনো কারণে যদি বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যা নির্ণয় করুন, তখনও সূত্র কি টুয়াইজ আর। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা বৃত্তের থিওরির সময় শিখছিলাম কি বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের ব্যাস যদি চাই তাহলে হবে টুয়াইজ আর, বৃহত্তম জ্যা চাইলে হবে টুয়াইজ আর। আচ্ছা, বৃত্তের পরিধি বা পরিসীমা যদি বলে তাহলে হবে 2 πr, 2 πr। আর যদি বৃত্তের ক্ষেত্রফল বলে তাহলে হবে পাই আর স্কয়ার। ক্ষেত্রফল মানে কি বর্গ একক। তাহলে আমরা শিখলাম কি বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বৃত্তের ব্যাস বলুক, বা যদি বৃহত্তম জ্যা বলে তাহলে হবে কি টুয়াইজ আর একক। আর বৃত্তের পরিধি বা পরিসীমা হবে কি টুয়াইস পাই আর একক। আচ্ছা, খুব ভালো কথা। বৃত্তের ক্ষেত্রফল হবে কি পাই আর স্কয়ার বর্গ একক। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা সবাই বুঝে থাকি, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল নাম্বার 2, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, সহজ এক্সাম্পল, কিন্তু এখানে আমরা একটা ক্যালকুলেশনের নিয়ম শিখবো। অঙ্ক নাম্বার 2। 2 নম্বরে বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধের, ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, খুব ভালো কথা। দিয়ে বলছে বৃত্তের পরিধি কত। আচ্ছা ভাই, একটু মনোযোগ দেখেন, একদম সোজা ম্যাথ, কিন্তু এখানে একটা জিনিস আছে শিখার। বৃত্তের পরিধি চাইছে। আচ্ছা, আপনি একটু আগে শিখছেন কি বৃত্তের পরিধি মানে হচ্ছে, বৃত্তের পরিধি মানে হচ্ছে কি 2 পাই আর। আমরা বৃত্তের পরিধি মানে কি শিখছি কি 2 পাই আর। আচ্ছা, এখন আর দেয়া আছে কত? আর দেয়া আছে 14। তাহলে আর দেয়া আছে 14। এখন প্রশ্ন হচ্ছে পাই এর জায়গায় আমি কি লিখবো? পাই এর দুইটা মান আছে, একটা হচ্ছে 3.1416 সামথিং, আর একটা হচ্ছে পাই এর মান হচ্ছে 22/7। আপনি যখন ম্যাথ করবেন আপনি অলওয়েজ পাই এর মান নেবেন 22/7, কারণ আপনার তো ক্যালকুলেটর দেবে না। আপনি যদি 3.1416 ধরে করেন, আপনি ক্যালকুলেশন করবেন কেমনে? আপনার হাতে ক্যালকুলেটর আছে? এই জন্য আমি নেবো কি 22/7। 22/7 নিলে আমার লাভটা কি দেখেন, এটা দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 আর 22 গুণ করলে 44, 44 সাথে 2 গুণ করলে 88। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আমরা কি শিখলাম, যদি এই ধরনের কোনো ম্যাথ আসে আমরা পাই এর মান অলওয়েজ 22/7 ধরে করব। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি। অঙ্ক নাম্বার 3। 3 নম্বর কি বলছে দেখি তো। একটা বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার, এর পরিধি কত? আচ্ছা, বৃত্তের ব্যাস বলছে 26 সেন্টিমিটার। আমরা একটু আগে শিখছি কি বৃত্তের ব্যাস মানে কি 2 আর। 2 আর দেওয়া আছে কত? 26। চাইছে কি পরিধি 2 পাই আর ইকুয়াল টু হোয়াট। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা 3 নম্বর কোশ্চেনে বলছে কি একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে এর পরিধি কত। তাহলে বৃত্তের ব্যাস টুয়াইজ আর দেওয়া আছে কত? 26। আচ্ছা, চাইছে কি পরিধি 2 পাই আর। সবাই একটু খেলাটা বুঝেন। বৃত্তের পরিধি টুয়াইস পাই আর, তাহলে আমার দেওয়া আছে কি 2 আর ইন্টু পাই লিখতে পারি না? এই 2 পাই আর, এই 2 পাই আর রে আমরা যদি আলাদা করে লিখি তাহলে কি টুয়াইজ আর ইন্টু পাই লিখতে পারি। এটা লিখলে লাভ কি? এই টুয়াইজ আর মানে কি 26। আচ্ছা, এখন আপনি দেখেন আমি কিন্তু পাই এর মান 22/7 বসাই নাই। প্রশ্ন হচ্ছে কেন? প্রত্যেকটা অপশনে কিন্তু পাই রেখে দিছে, 13 পাই, 26 পাই, 52 পাই, 39 পাই। এই কারণে কিন্তু আমি আর আলাদাভাবে মান বসাই নাই, কারণ অপশনে তো আমার পাই দেওয়া আছে। আমার কথা কি বুঝছেন? তাহলে অনেকে আবার এটা এরকমও করতে পারে যে 2 আর ইকুয়াল টু 26, তাহলে আর কত? 26/2 মানে হচ্ছে 13। তাহলে 2 পাই আর মানে কি 2 ইন্টু পাই আর মানে 13, 26 পাই। এভাবে করলে হবে। আপনি 2 আর এর মান বসায়ও করতে পারেন, অথবা শুধু আর এর মান বাইর করেও করতে পারেন। কারণ আমার বৃত্তের পরিধির সূত্র কি
2πr। এখন আমার ব্যাস যদি বলে তাহলে 2r দেয়া আছে, আর যদি ব্যাসার্ধ বলে তাহলে r দেয়া আছে। আর আপনি 2r দেয়া থাকলে 2r এর মান বসাও করতে পারেন, আবার 2r থেকে r বাইর করেও করতে পারেন। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 3 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 3 ডান। আচ্ছা, এক্সাম্পল 3 ডান আছে। এবার আসেন এক্সাম্পল নাম্বার 10, সুপার ইম্পর্টেন্ট। 10 নম্বরের পাশে সবাইটা স্টার দেন। 10 নম্বর প্রশ্নটা সুপার ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন। আচ্ছা, আমরা যখন হচ্ছে কি জানি বলে বৃত্তের থিওরি ক্লাস পড়ছিলাম, তখন আমরা শিখছিলাম কি পরিধি ও ব্যাসের অনুপাতকে আমরা কি বলি? পাই বলি। পরিধি ও ব্যাসের অনুপাতকে আমরা কি বলি? পাই। আচ্ছা, এই পাই মানে আমি কি বলছিলাম? 22/7। তাহলে পরিধি আর ব্যাসের অনুপাতটা আপনি কি লিখতে পারেন? 22/7 লিখতে পারেন না? তাহলে বিষয়টা দাঁড়ায় কি পরিধি ইস টু ব্যাস, এটা সমান সমান কত? 22/7। সবাই একটু গল্পটা বুঝেন ভাই, এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা বৃত্তের থিওরি ক্লাসে কি শিখছিলাম? পরিধি ও ব্যাসের অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পাই দ্বারা প্রকাশ করি। পরিধি ও ব্যাসের অনুপাতকে কি দ্বারা? আমরা পাই দ্বারা প্রকাশ করি। তাহলে পরিধি ডিভাইডেড বাই ব্যাস। আচ্ছা, এখন এই পাই মানে কি? 22/7। তাহলে পরিধি আর ব্যাসের অনুপাত কি? 22/7। তাহলে পরিধি ইস টু ব্যাস সমান কত? 22/7। তাহলে আপনারা যদি পরীক্ষায় কোশ্চেন দেয় পরিধি ও ব্যাসের অনুপাত কত? পরিধি ও ব্যাসের অনুপাত কত? তাহলে অ্যান্সার হচ্ছে 22/7। কিন্তু আপনার 10 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে ব্যাস ইস টু পরিধির অনুপাত কত? ব্যাস ইস টু পরিধির অনুপাত কত? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমরা এখান থেকে শিখছি কি পরিধি ইস টু ব্যাস সমান হচ্ছে 22/7। তাহলে যদি ব্যস্ত অনুপাত করেন তাহলে কি ব্যাস ইস টু পরিধি, এটা সমান সমান কি হবে? 7/22। আমরা এগুলো অনুপাত সমানুপাতে শিখছি না ব্যস্ত অনুপাত কিভাবে করে? a ইস টু বি, a ইস টু বি এর ব্যস্ত অনুপাত কি? b ইস টু a। তাহলে পরিধি ইস টু ব্যাস যদি 22/7 হয়, তাহলে ব্যাস ইস টু পরিধি কি হবে? 7/22। মাইন্ডেড, বি কেয়ারফুল। পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে অনেকেই কিন্তু ভুল করবেন। তাহলে আমাদের গল্পটা কি? যদি পরিধি ইস টু ব্যাস বলে, পরিধি ইস টু ব্যাস বলে তাহলে হবে 22/7। যদি পরিধি ইস টু ব্যাস বলে তাহলে আনসার হবে 22/7, পরিধি ইস টু ব্যাস বললে। আর যদি কোনো কারণে ব্যাস ইস টু পরিধি বলে, মাইন্ডেড, পরিধি ইস টু ব্যাস বললে হবে 22/7, আর কোনো কারণে যদি ব্যাস ইস টু পরিধি বলে তাহলে হবে 7/22। কারণ পরিধি ইস টু ব্যাস মানে যদি পরিধি ইস টু ব্যাস মানে যদি 22/7, তাহলে ব্যাস ইস টু পরিধি সমান হবে কি? 7/22। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 10 ডান। সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 10 ডান।
আচ্ছা, এক্সাম্পল 10 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 11। এগারো নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে এত হলে বৃত্তটি বৃহত্তম জায়গা কত? এটা সোজা কোশ্চেন। একটা বৃত্তের পরিধি আর ক্ষেত্রফল, একটা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার আর হচ্ছে 1386 বর্গ সেন্টিমিটার। একটা বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার আর 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটি বৃহত্তম জ্যা চাইছে, বৃহত্তম জ্যা। আচ্ছা, বৃহত্তম জ্যা চাইছে। আচ্ছা ভাই, একটু বিষয়টা আমরা বুঝি। আপনারা বলছে পরিধি দেওয়া আছে 132, ক্ষেত্রফল দেওয়া আছে 1386, বৃহত্তম জায়গা কত? তার মানে প্রশ্ন মতে বৃত্তের পরিধি মানে কি 2πr, এটা সমান সমান দেওয়া আছে 132, আর ক্ষেত্রফল মানে কি পাই আর স্কয়ার, এটা সমান সমান দেওয়া আছে 1386। এটাই দিলাম 1 নাম্বার, এটাই দিলাম 2 নাম্বার। চাইছে বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা মানে কি 2r। যদি বৃহত্তম জ্যা বলে তাইলেও হবে 2r, যদি শুধু ব্যাস বের করতে বলতো তাইলেও হবে 2r, যদি ব্যাসার্ধ বের করতে বলতো তাইলে আমি বের করতাম আর। গল্পটা কি বুঝছেন? আপনারা বলছে পরিধি হচ্ছে 132, তাহলে আমার পরিধি দেওয়া আছে 132, তার মানে পরিধি মানে কি 2πr, তাহলে 2πr দেওয়া আছে 132, আর ক্ষেত্রফল আমি মানে কি জানে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার দেওয়া আছে কত? 1386। এখন বৃহত্তম জ্যা বের করতে বলছে। বৃহত্তম জ্যা মানে কি 2r, যদি ব্যাস বের করতে বলে তাইলেও কি 2r, আর যদি শুধু ব্যাসার্ধ বের করতে বলে তাইলে হচ্ছে আর। সবাইকে আমার কথা বুঝছেন? এখন আপনি 1/2 করবেন। 1/2 করলে কি 2πr ডিভাইডেড বাই পাই আর স্কয়ার সমান কি 132 ডিভাইডেড বাই 1386, অথবা 2/1 করবেন। যা খুশি, 1/2 করলে কোনো সমস্যা নাই, 2/1 করলে কোনো সমস্যা নাই। এই পাই কাটা যায়, আর বাই আর স্কয়ার মানে কি শুধু একটা আর থাকবে। এগুলো তো আমি সূচকে শিখাইছি। এবার আপনি ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। গল্পটা কি বুঝছেন? তার মানে আমাদের এই ধরনের কোনো কোশ্চেন যদি আসে, আপনি দুইটা বের করলেন প্রশ্ন মতে। পরিধি মানে 2πr, ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার। এটাই দিলেন 1, এটাই দিলেন 2। আর 1/2 করেন অথবা 2/1 করেন, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। 1/2 করলে হবে, 2/1 করলে হবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 11 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 11 ডান। নেটওয়ার্কের অবস্থা বেশ কয়েকদিন ধরেই খারাপ। নেটওয়ার্কের অবস্থা আমার এখানেও ভালো না। বেশ কয়েকদিন ধরেই নেটওয়ার্ক নিয়ে খুব সমস্যার ভিতর আছি।
আচ্ছা, এবার আসেন আমি একটা শর্টকাট ফর্মুলা লিখবো, এই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে কঠিন দুইটা ম্যাথ করব। আচ্ছা, ফর্মুলাটা প্রথমে লেখেন, তারপর আমি বলতেছি। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে এখন এক্সাম্পল নাম্বার 12-13 করবো, 12 এবং 13 করবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি একটা সূত্র লিখলাম, সূত্রটা কি? বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানেটা কি? এই মানে কারণ একটা বৃত্ত, বৃত্তে অন্তর্লিখিত মানে হচ্ছে বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র, বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র যেই কথা, আর বৃত্তস্থ বর্গক্ষেত্র একই কথা। আমারে যদি বলা হয় বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র যেই কথা, বৃত্তস্থ বর্গক্ষেত্র একই কথা। মানে কি? বৃত্তের ভিতরে যদি একটা বর্গক্ষেত্র থাকে, এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয়, এটা আমরা যদি ডিটেলস নিয়মে করি অঙ্কটা অনেক কঠিন হয়ে যাবে এবং একটু বড় হয়ে যাবে। আমরা একটা শর্টকাট সূত্র দিয়ে শিখবো। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2 × r²। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2 × r²। এই সূত্রটা সবাই একটু মনে রাখবেন, তাহলে হচ্ছে আপনার এই ধরনের কোশ্চেন পারতে খুব ইজি হয়ে যাবে। যেমন অঙ্ক নাম্বার 12 কি বলছে? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আর এর মান দেওয়া আছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা শিখছি কি? বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 2 × r²। তাহলে আমার যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 7, আমার 7² মানে 49 আর 2 98, 98 কি দেওয়া আছে? সেন্টিমিটার, তার মানে 98 বর্গ সেন্টিমিটার। এটা যদি আপনি মূল নিয়মে করতে যান অনেকেই পারবেন না, সুতরাং আমরা এই টেকনিকটা একটু মনে রাখবো। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2 × r²। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 2 × r²। আচ্ছা, এখন আমরা আরেকটা কোশ্চেন কইরা তারপর ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 13, এক্সাম্পল নাম্বার 13, সবাই একটু মনোযোগ দেন। এক্সাম্পল নাম্বার 13 কি বলছে একটু দেখি। 13তে বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সবাই ভাই একটু মনোযোগ দেন, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন। আমরা যদি প্রশ্নটা এরকম হইতো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের যদি ক্ষেত্রফল বের করতে বলতো, আপাতত প্রশ্নটা ভুলে যান, মূল কোশ্চেনটা। আপনারা যদি আমি কোশ্চেন দিতাম 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে, তখন আমার বৃত্তের ক্ষেত্রফল হইতো কি? আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল সমান কি? পাই r²। তাহলে পাই আর হচ্ছে 2² দ্যাট মিন্স হচ্ছে 4 পাই। সবাই কি আমার কথা বুঝছেন? যদি কোশ্চেনটা এরকম হইতো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল বের করেন, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল বের করেন, তাহলে আমি কি করতাম? আমার ব্যাসার্ধ দেয়া আছে 2, তাহলে আর এর মান কত? 2, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r²। অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এরকম দিত 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেন, মানে অঙ্ক নাম্বার 12-র মতো দিত যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? 2 r²। তাহলে 2 × r কত? 2²। দ্যাট মানে 2² মানে কত? 4। তাহলে 2 এর সাথে 4 গুণ করলে মোট আসে কত? 8। সবাইকে আমার কাছে এই পর্যন্ত বুঝছেন? অঙ্ক নাম্বার যদি এরকম একটা আসতো 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল পারি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাইলেও পারি, তাই না? এখন আপনারা কোশ্চেন দিছে, এই দুইটা কোশ্চেনের এক করে দিছে। কি করছে? 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের, প্রথমে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বাই করেন, পাইলেন কত? 4 পাই। এই হলো পুরো বৃত্তটা, এই বৃত্তের ক্ষেত্রফল কত? 4 পাই। আচ্ছা, খুব ভালো কথা। তারপর বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের, অন্তস্থ একটি বর্গক্ষেত্রের, অন্তস্থ একটি বর্গক্ষেত্র মানে কি? বৃত্তের ভিতর অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্রের 4টি বাহু বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? আচ্ছা, এই হলো আমার বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই, আর এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র এইটার ক্ষেত্রফল হচ্ছে 8। তাহলে এই যে বাকি অংশটুকু, বাকি অংশটুকুর ক্ষেত্রফল কি হবে? পুরো ক্ষেত্রফলটা হচ্ছে 4 পাই
আর এই ভিতরের ক্ষেত্রফলটুকু হচ্ছে 8, তাহলে 4 পাই থেকে যদি আমি 8 বিয়োগ করে দিই তাহলে কি আমি বাকি অংশটুকু পাচ্ছি না? যে অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? 4 পাই মাইনাস 8। সবাই কি আমার কথা বুঝছেন? গল্পটা কি করছি, প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করলাম পাই আর স্কয়ার দিয়া। আচ্ছা, পাই আর স্কয়ার দিয়ে পাইলাম কত? 4 পাই। এইবার বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি জানি কত? 2 আর স্কয়ার দিয়ে পেলাম কত? 8। চাইছে এই অংশটার ক্ষেত্রফল কত? তাহলে আমি যদি পুরো ক্ষেত্রফলটা থেকে এই আবদ্ধ এই বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাইলে কি বাকিটা পেয়ে যাচ্ছি। সবাই কি আমার কথা বুঝছেন? এটা হচ্ছে 35তম প্রিলির কোশ্চেন। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 2 ডান। তাহলে আমরা যে শর্টকাট ফর্মুলাটা দিলাম, এই ফর্মুলাটা দিলে আপনার যদি একটু মাত্র উইকনেসও থাকে বেসিকে, এই টাইপের কোনো কঠিন কোশ্চেন আসলে কিন্তু আপনি অ্যান্সার করে আসতে পারবেন। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 2 ডান। নেটওয়ার্কের অবস্থা এত খারাপ। আমি তো অনলাইনে ক্লাস নেই কত, আজকে 2 বছর হবে। এই জানুয়ারি মাসের 29 তারিখ 2 বছর হবে। এই মাসটাতে আমি সবচেয়ে খারাপ নেটওয়ার্ক ফেস করতেছি। এই 2 বছর মানে তো 24 মাস ধরে পড়াচ্ছি। এই মাসে একটু নেটওয়ার্কের অবস্থা খারাপ দেখতেছি। যাক, এগুলো তো হচ্ছে পার্ট অফ অনলাইন এডুকেশন। নেটওয়ার্ক আপ ডাউন থাকবে, বিভিন্ন টাইপের প্রবলেম হবে, এগুলোকে ওভারকাম করে আমাদের আগাতে হবে। আচ্ছা, এবার আসেন ভাই আমি টাইপ 3 করাবো। টাইপ 3 যদি একটু ক্রিটিক্যাল কোশ্চেন হয় তাহলে টাইপ 3 থেকে কোশ্চেন হইতে পারে। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি 2 নম্বর অঙ্কটা দেখাই দিতেছি। আপনি 2 নম্বর অঙ্কটা যদি বোঝেন টাইপ 3 পুরোটাই পারবেন। আমি 2 নম্বর একটু সময় নিয়েই করাচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। একটু যদি ক্রিটিক্যাল কোশ্চেন হয় তাহলে টাইপ 3 থেকে কোশ্চেন হবে। আচ্ছা, আমি আজকে টাইপ 3 পর্যন্তই পড়াবো। চাইলে আজকে টাইপ 4টা পড়াই দিলে আমাদের বৃত্তটা শেষ হয়ে যেত, কিন্তু আমাদের তো আল্লাহ সবাইরে সমান মেরিট দেয় নাই। দেখা যাবে আমি বৃত্তটা একদিন পড়াইতে গেলেই অনেকেই পড়াটা নিতে পারবেন না। পড়া হচ্ছে একদিনের পড়াই বৃত্ত, কিন্তু সেই জিনিসটা আমি 2 দিন পড়াচ্ছি যাতে আপনাদের প্রেশার না লাগে। আর আমি তো আপনাদের হিসাব করে কোনো ক্লাস নেই না। আপনাদের হচ্ছে আজকে 72 নম্বর ক্লাস। আপনাদের আজকে 72 নম্বর ক্লাস। এই ব্যাচে 45তম প্রিলি ব্যাচে এটা হচ্ছে 72। কথা কি বুঝছেন? যতগুলো ক্লাস লাগুক আমরা নেব যাতে আপনারা প্রপারলি শিখতে পারেন। কথা কি বুঝতে পারছেন? আশা করি ইনশাল্লাহ আপনাদের যে সময় এখন আমাদের হাতে আছে খুব সুন্দর করে অন্যান্য নিয়োগের অংশ ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর ম্যাটটা সবাই খুব মনোযোগ দেন। 2 নম্বর ম্যাটটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 4a ব্যাস বিশিষ্ট, আচ্ছা ব্যাস দেয়া আছে কত? 4a। আচ্ছা, প্রথম গল্প, আপনার যদি ব্যাস দেয়া থাকে বৃত্তের ক্ষেত্রে, আমার বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। এই আর এর পরিচয় কি? ব্যাসার্ধ। এই আর কি? ব্যাসার্ধ। তার মানে কখনো যদি ব্যাস দেয়া থাকে আমার প্রথম কাজ কি? ব্যাসার্ধ বের করা। সবাই আমার কথা বুঝছেন? তাহলে গল্পটা কি? যখনই ব্যাস দেওয়া থাকবে, আমি এটা শর্টকাট করে দেবো, আগে পুরো ডিটেলসটা বুঝাই তারপর। তাহলে বলছে কি 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের, তাহলে 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের, তার মানে ব্যাস যেহেতু 4a, ব্যাসার্ধ কত হবে? টুয়াইস a। আচ্ছা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে আসে কত? পাই ইন্টু 4a স্কয়ার। তাহলে আমি বৃত্তের ক্ষেত্রফল পাইলাম এটা। সবাই একটু মনোযোগ দেন, আমি পরে শর্ট করে দিচ্ছি।
ব্যাস বলছে 4a, তাহলে ব্যাসার্ধ কত? 4a/2, তার মানে টুয়াইজ এ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তাহলে আর এর জায়গায় আমি 2a বসাই দিলে কি 4a স্কয়ার, দ্যাট মিন্স আমার বৃত্তের ক্ষেত্রফল আসে কি পাই ইন্টু 4a স্কয়ার। খুব ভালো কথা, পাইলাম। 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সবাই ভাই খুব মনোযোগ সহকারে দেখেন। 4a ভূমি বিশিষ্ট 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত? আচ্ছা, আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই মনে করেন একটা আয়তক্ষেত্র, এইটা হচ্ছে কি দৈর্ঘ্য, এইটা হচ্ছে কি প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আচ্ছা, এখন আর দৈর্ঘ্য না বললে অবশ্যই ভূমি আর উচ্চতা, মানে এইটার নাম দিয়েছে উচ্চতা, এইটার নাম দিয়েছে ভূমি। তাহলে আয়তক্ষেত্রের ভূমি হচ্ছে 4a আর উচ্চতা চাইছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই জায়গায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নয় কি হবে? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমার ভূমি হচ্ছে 4a আর উচ্চতা বাইর করতে বলছে। এই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে আমাদের কি বলছে প্রশ্নটা? 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বের করলাম। বৃত্তের ক্ষেত্রফল পাইলাম কি পাই ইন্টু 4a স্কয়ার। আচ্ছা, 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কি 4a ইন্টু উচ্চতা। বলা হয়েছে কি 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে, তার মানে প্রশ্ন মতে বলছে কি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি বলছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন উভয় পক্ষরে যদি আমি 4a দ্বারা ভাগ করে দেই, এই 4a বাদ দেই, তাহলে কি শুধু একটা এ থাকে। তাহলে উচ্চতা সমান সমান কি পুরোটাই করে দেবে পাই ইন্টু 4a স্কয়ার। এটা সমান সমান কি 4a ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা সমান সমান কি পাই ইন্টু 4a ইন্টু a ডিভাইডেড বাই 4a। 4a কাটা যায়, তাহলে উচ্চতা হচ্ছে পাই a। সবাই কি আমার কথা বুঝছেন? ডিটেলসটা হচ্ছে কি বলছে? বৃত্তের ক্ষেত্রফল বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত? তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে প্রশ্ন অনুসারে সমান। তার মানে প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এখান থেকে ক্যালকুলেট করে আপনি উচ্চতা বের করবেন। এটা হচ্ছে মূল নিয়ম। যদি মূল নিয়মটা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 2 ডান। এবার এটা দ্রুত পরীক্ষায় কেমনি করবেন সেটা দেখাই দিয়েছি। যাদের বেসিক একটু উইক তাদের তো প্রথমে এটা বুঝতে হবে। এবার হচ্ছেন পরীক্ষা আমরা এটা কিভাবে তাড়াতাড়ি করব। আগে একটু বলেন এই মূল নিয়মটা। এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? এবার একটু সবাই ফিডব্যাক দেন। আচ্ছা, এবার আসলে এটা যদি পরীক্ষা আমরা একটু দ্রুত করতে চাই তাহলে কি করব? 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত? আচ্ছা ভাই, প্রশ্নটা প্রথমে একটু পড়েন। বলছে কি 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমি বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত? তার মানে আপনার প্রশ্ন মতে কি বলে দিছে? প্রশ্ন মতে বলছে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিষয়টা কি আমরা এই পর্যন্ত বুঝছি? আপনার প্রশ্নে কি বলছে? বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আসেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল দুটো সমান বলছে। 4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তাহলে আমার ব্যাস দেয়া আছে 4a, তাহলে ব্যাসার্ধ কত? 4a ডিভাইডেড বাই 2।
তাহলে পাই ইন্টু আর হবে কি 4a ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটা সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অথবা ভূমি ইন্টু উচ্চতা। ভূমি দেওয়া আছে 4a, চাইছি উচ্চতা 4a ইন্টু উচ্চতা। এখন এখান থেকে উচ্চতা বের করবেন। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বেসিক ক্লিয়ার হয়ে যায় এখন কি বইটা দিছে কি বৃত্তের ক্ষেত্রফল সমান কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর বৃত্তের ক্ষেত্রফল জানি কি পাই আর স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অথবা ভূমি ইন্টু উচ্চতা। এখন আপনি ভ্যালু বসায় দিলেই গল্প শেষ। যদি গল্প শেষ হয় সবাই একটু ফিডব্যাক দেন। টাইপ 3 ডান। আচ্ছা, টাইপ 4 হচ্ছে তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। এই টাইপ 4 এর মধ্যে আবার একটা টাইপ আছে যেটা মানসিক দক্ষতায় আসতে পারে, সেটা হচ্ছে শর্টকাট 3। শর্টকাট 3টা আবার মানসিক দক্ষতায় আসতে পারে। আমরা হচ্ছে আগামী ক্লাসে টাইপ 4 পুরোটা পড়বো। এখানে যে 5টা শর্টকাট আছে এর ভিতর শর্টকাট 3টা হচ্ছে মানসিক দক্ষতায় আসতে পারে, শর্টকাট 2টা অন্যান্য নিয়োগ পরীক্ষায় আসতে পারে। একটু কম গুরুত্বপূর্ণ, এটা হয়তো আজকে শেষ করে দেওয়া যেত কিন্তু অনেকের জন্য এটা লোড হয়ে যাবে। এই কারণে আমি টাইপ 4 এর জন্য আলাদা একটা বৃত্তের ক্লাস রাখছি। আপনাদের পরিমিতির আগামী ক্লাসটা হয়ে যাওয়ার পর একটা পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাসটা লিখে নেন, পরিমিতি প্লাস ঘনজ্যামিতি, এটার উপর আমি একটা পরীক্ষা নেব। আর আপনাদের 31শে জানুয়ারি কিন্তু একটা বড় পরীক্ষা আছে, এটা আমি আগেই বলে দিয়েছিলাম বীজগণিতের উপর। সেটা আমি আরেকবার কালকে পোস্ট দিয়ে জানিয়ে দেবো। তার মানে আপনাদের আগামী সোমবার দিন বৃত্তের একটা ক্লাস আছে, অল্প একটু ক্লাস, ওইটা পড়লেই আমাদের হচ্ছে পুরো পরিমিতিটা শেষ। এরপর পরিমিতি প্লাস ঘনজ্যামিতির একটা পরীক্ষা হবে। আর আপনাদের মানসিক দক্ষতার ক্লাস যেভাবে চলার কথা চলতেছে, আমরা একটু কাঙ্ক্ষিত গতিতেই আছি। দেখি এর ভিতর পরীক্ষার কোনো ডেটের অ্যানাউন্স আসে কিনা। অ্যানাউন্স আসলে তো কিছুদিনের ভিতরে চলে আসবে। যদি মার্চের শুরুতেই পরীক্ষা হয় তাহলে তো আর বেশি দিন দেরি করবে না জানাতে। আচ্ছা, আর আমাদের কিন্তু ম্যাথমেটিক্সের এই পরিমিতিটা শেষ হয়ে গেলে আপনি 14 মার্কের প্রিপারেশন শেষ, হয়তোবা 1 মার্ক আর বাকি থাকবে। আমরা পরিমিতিটা পড়ে ফেললে 13 বা 14 মার্কের প্রিপারেশন শেষ। মানে ম্যাথের তো মার্ক কত 15 না, এর ভিতর আমাদের 13 অথবা 14 মার্কের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। আর এখন একটু পরীক্ষা টরীক্ষাগুলো ঠিক মতো দেন, পড়াশোনাগুলো একটু ঠিক মতো করেন। আর যারা নতুন ভর্তি হয়েছেন বীজগণিতের ক্লাসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে করবেন। এই সবাই একটু ক্লাস নোট দিয়ে, নোট টোট দেন না কেন? পুরস্কার দেওয়া বন্ধ হয়ে গেছে দেখে নোট দেওয়া বন্ধ। পুরস্কারের বিষয়টা হচ্ছে কি আমি একটু ঝামেলার মধ্যে আছি, নোট টোটেই চেক করে পুরস্কার দেওয়াটা টাফ। আচ্ছা, পুরস্কার একটা দিয়ে দেই, অনেকদিন ধরে পুরস্কার দিচ্ছি না তো। এই পুরা পরিমিতি যে আপনি করে নোট করানোর সিস্টেম, যেটা পুরা পরিমিতি নোট করবেন। সেরা 2জন নোট যে 2জন করবেন, সেরা 2জন প্রত্যেকের 1000 টাকা করে বিকাশ করা হবে। হ্যাঁ, এইবার তাহলে নোট করবেন। আগামী সোমবার দিন আমাদের পরিমিতিটা শেষ হয়ে যাবে। তাহলে পরিমিতি পুরোটা অধ্যায় কি ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই পুরোটা নোট সোমবার দিন আমি বলে দেবো। ডেট করলে সেরা যে 2জন নোট করবেন প্রত্যেকে 1000 টাকা করে বিকাশ পাবেন। আমি ত্রিভুজের নোটের পুরস্কারটা দিতে ভুলে গেছি, ওই ত্রিভুজের নোটও হচ্ছে আমি পরিমিতির দিন ঘোষণা করে দেবো না। যারা নোট করছেন গ্রুপে তো আছেই, ওখান থেকে আমি সেরা 2টা নোটের পুরস্কার দিয়ে দেবো না। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।